বিদায় ঘণ্টা বেজে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন শাহাবুদ্দিন। শেষমেশ পদত্যাগ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আর বঙ্গভবনের নতুন দায়িত্বে আসছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বঙ্গভবনের ভেতরে এখন চরম উত্তেজনা। যে কোনো মুহূর্তে আসতে পারে সেই মেগা ঘোষণা। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে এবার বিদায় নিতে যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পু। একটিমাত্র ফেসবুক পোস্ট আর তাতেই বঙ্গভবনে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। ক্ষমতার সর্বোচ্চ চেয়ার থেকে এবার হয়তো একেবারে কাঁদিয়ে বিদায় করা হচ্ছে চুপ্পুকে। আর সেই ফাঁকা চেয়ারে এবার এমন একজন বসতে যাচ্ছেন যাকে দেখলে পুরো ভারতের বুকের রক্ত হিম হয়ে যায়। স্বাধীন বাংলাদেশের 55 বছরের ইতিহাসে যা কোনোদিন হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন, এইটা বলা যায় এখন 99% নিশ্চিত। চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে, আইনে আওতায় হবে। ওনার আমলনামা দেখতে হবে কার কার সাথে কথা বলেছেন। উনি একা না, আর অনেক লোক ওনার সাথে জড়িত। উনি গেলেন চিকিৎসার জন্য সিঙ্গাপুর, লন্ডন ভর্তি করতে গেছেন। 4 দশক পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদে কেঁদে সেই রোমহর্ষক সত্য স্বীকার করল ঘাতক মেজর মুজাফফর। জিয়াকে নিজ হাতে কেন তিনি শহীদ করেছিলেন, এর পেছনে কিভাবে কাজ করেছিল উগ্র বামপন্থী আদর্শ আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাস্টার প্ল্যান। শেখ হাসিনা এবং ভারত, অর্থাৎ শেখ হাসিনা এবং ভারতের মাস্টার প্ল্যানেই এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অত্যন্ত নৃশংসভাবে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাতক মোজাফফর হোসেন সে গ্রেফতারের পর রিমান্ডে স্বীকারোক্তি দিয়েছেন যে শেখ হাসিনা এবং ভারতের ষড়যন্ত্রেই থেকে শেষ করে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে রাষ্ট্রপতি পদত্যাগের ঘোষণা দিয়েছে, আর এই ঘোষণার পর থেকেই সারা দেশ জুড়ে তার বিপক্ষে স্লোগান এবং তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের সাথে লন্ডনে বসে শেখ হাসিনার ফোনে কথা হয়েছে বলে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এই সংবাদটি প্রচার হয়েছে। শেখ হাসিনা তাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যে কোনো মূল্যে বিএনপি কে যেভাবে হোক একটু গা কসলিয়ে তাদের সাথে থাকুন, প্রয়োজনে তাদের প্রশংসা করতে থাকুন। এরকম একটি সংবাদ প্রকাশ হওয়ার পরে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনও বাংলাদেশের সকল পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়েছে। কেউ কেউ এটাও বলছেন আগামী কালকের মধ্যেই বা 2-1 দিনের মধ্যেই হয়তো তিনি পদত্যাগ করবেন, স্বাস্থ্যগত বিষয়টাকে তিনি জাতির কাছে উপস্থাপন করে, তথা তিনি শারীরিকভাবে সুস্থ নেই, তার এখন চিকিৎসা দরকার, সিঙ্গাপুরে যেতে হবে, বিভিন্ন নানা কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য বিরোধী দল সহ অনেক মানুষ, বাংলাদেশের জুলাই বিপ্লবের পক্ষের সবাই মিলে এ দাবিটা তুলেছিল যে রাষ্ট্রপতি এখন তো অন্তত পদত্যাগ করতে পারে। যারা সকাল সন্ধ্যা সংবিধানের দোহাই দিয়েছে ওই ইতিহাসও তো শেষ, নতুন সরকার এসেছে, নতুন রাষ্ট্রপতি থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু বিএনপি তারা তখনও বুঝতে পারে নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে কারা কিভাবে বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে এবং কিছু দুষ্ট লোকেরা উপদেষ্টা পরিষদ, সচিব, এই যাবতীয় জায়গায় বসে বসে নিশ্চিত মিসগাইডেড করছেন। আজ হয়তো তারা টের পাচ্ছেন যে রাষ্ট্রপতি কি কাজটা করে ফেলেছে। আজকে যদি শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি এই ধরনের কথা বলেই থাকেন এবং এটা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তার চাইতে দুর্ভাগা এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপির জন্য আর কিছুই থাকতে পারে না। মানে আমি সাপ দুধ খাওয়ায় খাওয়ায় পোষতেছি। আমি জুলাই বিপ্লবের পরে একটি রাষ্ট্র ক্ষমতায় এসেছি, তারপরেও আমার রাষ্ট্রপতি কি করছে, আমার আশেপাশে কারা কি করছে, আমার কাছে কোনো খবরই নেই। অথচ যারা আপনাকে খবর নেয়ার জন্য বলছে, যারা বারবার বলছে যে রাষ্ট্রপতি পরিবর্তন করুন, তাতে তো রাষ্ট্রপতি জামাত শিবির থেকে হবে না, এটা বিএনপি থেকেই হবে, আপনাদের লোকেরাই হবে। তারপরেও কেন তারা পরিবর্তন করতে বলেছে? তারা এতটুকু অন্তত চায় যে আপনারা যেহেতু ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, আর যেভাবেই এসেছেন আপনাদের লোক দিয়ে সংসারটা চালান। কিন্তু তারা সে ভুলটা বুঝতে পারলেন না। আজকের রাষ্ট্রপতির পতন হচ্ছে, পদত্যাগ হচ্ছে, এটাও গোপনে যে কোনো মূল্যেই হয়ে যাচ্ছে। আমরা যেটা বুঝতে পেরেছি তার অচিরেই তার রাষ্ট্রপতির পদত্যাগটা হয়ে যাবে। কিন্তু আজকের এই সিচুয়েশন কি শুধুমাত্র রাষ্ট্রপতি ক্রিয়েট করেছেন? না, সমস্ত জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আশেপাশে সব এখন আওয়ামী লীগে ভরপুর। এই কথাটা কেউ বলবে না, কারণ তারা শুধুমাত্র জামাত শিবির ট্যাগিং দিয়ে আপনার কাছে বিএনপি সাজার জন্য ওই একটু বেনামাজি ভাব ধরা, একটু স্মার্টনেস ভাব ধরা, একটু জামাত শিবির না এটা প্রমাণ করা, এরকম প্রমাণ করতে গিয়ে আওয়ামী লীগের লোকগুলোই আপনার পাশে ভর করে বসে আছে, যাতে আপনার ক্ষতির সম্ভাবনা জামাত শিবিরের চাইতে অনেক বেশি। কারণ এরা কেউ আপনাদেরকে ধ্বংস করে দিবে না। জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন ক্ষমতায় এসেছে,
বিএনপি তাকে রক্ষার জন্য জুলাইয়ের চেতনায় যারা আছে তারাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে এবং রাখতো, কারণ তারা কোনোদিন এই সরকারের পতন ঘটাইয়া আওয়ামী লীগকে ডাক দিয়ে আনবে না। কিন্তু বিএনপির সেটা বুঝে তার আশেপাশের মানুষগুলো শনাক্ত করতে হবে, ভালো মানুষ বসাতে হবে, প্রয়োজনে দেশপ্রেমিক মানুষ বসাতে হবে, দেখতে শুনতে যাই হোক তাকে নিয়ে আপনার নিজের লোক নিয়ে তারপরে চলতে হবে। আজকের এই রাষ্ট্রপতির পদত্যাগের পরে নতুন রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা আছে, কে আছে আমি জানি না। ইতিমধ্যেই শুনেছি সেখানেও আননোন পিপল নাকি আসার একটা সম্ভাবনা আছে, কেউ কেউ রাজনীতির মাঠে পরিচিত না, ভিন্ন জায়গা থেকে। কেন রে ভাই? বিএনপি দলটা করেছে এরকম কি সিনিয়র জাতীয় রাজনীতিবিদ নাই আমাদের মাঝে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আপনি আপনার দলের লোক বাছাই না করলে ওই মেরুদণ্ডের হাড্ডি যাদেরকে বাছাই করে বসিয়েছিলেন সেই মঈন ফখরুদ্দিনের সময় সেনাবাহিনীর সেই বিপদগামী সদস্য যেভাবে আপনার উপরে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, আপনার বাছাইয়ের কারণেই করেছিল। তখন কিন্তু গোলাম আজমের সন্তান বড় দায়িত্বশীল হতে পারে নাই, হলে অন্তত মেরুদণ্ডের হাড্ডিটা ভাঙা যেত না। এই সত্য কথা কেউ বলবে না। যাই হোক, বাদ দেন গোলাম আজম, আপনার জামাতের সাথে সম্পর্কের দরকার নেই, কিন্তু বিএনপির মানুষ ছাড়া, পরীক্ষিত নেতা ছাড়া আপনার আশেপাশে কাউকে বসালে আবার এই শেখ হাসিনার ষড়যন্ত্রে আপনাকে ভেস্তে যেতে হবে, পড়তে হবে, কোনো সন্দেহ নাই। কথাটা অগ্রিম বলে রাখলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন ভালো করে আজকে আপনার এখানে সচিব নিয়োগ দেওয়া হয়েছে, উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। জীবনে কোনোদিন বিএনপি করে নাই, আজীবন বিএনপির বিরুদ্ধাচরণ করেছে, জিয়া পরিবারের বিরুদ্ধাচরণ করেছে। তারা তালিকায় চলে আসে খুব দ্রুত চাটাচাটি করে। আপনি জানি যে আপনি এগুলো পছন্দ করেন না, আপনি একজন সজ্জন মানুষ, কিন্তু কি কারণে তাদেরকে ওই জায়গায় কারা পৌঁছে দিয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। আজকের একটা রেড লাইনে রেড জোরে অবস্থান করছেন আপনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান থাকবে, রাষ্ট্র কাঠামোটাকে আপনি এমন ভাবে সাজান যেখানে কোনো অবস্থায় অন্তত পতিত দোসররা আপনাকে ঘায়াল করতে না পারে। আমাদের এই কথাগুলো তিক্ত লাগবে, অনেকে আপনাকে ভুল বুঝাবে যে সে তো এখন জামাত, সে কারণে এই কথা বলছে। আমি জামাত না, আমি জামাতের আগেও বলেছি, বিএনপি করেছি, তখনও এই কথাগুলো বলতাম। যেটা সত্য সেটা আমাকে বলতেই হবে। আজকের এই বাংলাদেশের রাষ্ট্রপতি আগামী হয়তো এক সপ্তাহ পর পদত্যাগ করবেন। কেন আপনাকে 6 মাস অপেক্ষা করতে হলো? জানতে হলো যে তিনি শেখ হাসিনার সাথে কথা বলা লাগছে কি লাগে নাই। আমি জানি না এই কথাগুলো চৌর আছে, এই কথাগুলো প্রচার হচ্ছে বিধায়ী তো এমার্জেন্সি তাকে সরানোর কথা ভাবছেন, কিন্তু আমার কথা স্পষ্ট, এটা কেন 6 মাস আপনাকে বুঝতে লাগলো? বিরোধী দল কেন এটা নিয়ে সংসদে তার বক্তব্যকে প্রত্যাহার করে তারপরে মানে কি বলে সংসদ থেকে বের হয়ে তাদেরকে আন্দোলন করতে হচ্ছিল? তার ব্যাপারে কেন বারবার আপনাদেরকে সতর্ক করতে হচ্ছিল? এর মূল কারণ হচ্ছে আপনারা বারবার ভুল পথে হাঁটছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের বাংলাদেশে জুলাইয়ের চেতনায় 24-এর এই যে বাংলাদেশ নতুন করে গঠন হয়েছে, এই বাংলাদেশের চেতনা আপনাকে সবার আগে বাস্তবায়ন করতে হবে। গণভোট বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। করলে আপনি সেফ, আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তান জাইমা রহমান সেফ রাজনীতি করতে পারবে, তারুণ্য নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। না হয় এই রাজনীতি থেকে ছিটকে পড়তে হবে। আজকে আপনাদেরকে যারা এগুলো বাস্তবায়ন করতে দিতে চায় না, কোনো একদিন যদি তারা আসতে পারে, তখন এই বাংলাদেশের এই যে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এটাকে অবৈধ ঘোষণা করবে। আর সেটা করেছে যে শেখ হাসিনা, সেটা তো দেখেছেন। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে রাজনৈতিক প্রেক্ষাপটে তার উর্বরতা ছিল, উত্থান ছিল, সেটাকে রাষ্ট্রপতির এই উত্থানটাকে অবৈধ ঘোষণা করেছিল শেখ হাসিনা। তার রাষ্ট্র কাঠামোগুলোকে অবৈধ ঘোষণা করেছে। এমনকি তিনি বীর মুক্তিযোদ্ধা সেই জিনিসটা পর্যন্ত তারা তুলে নিতে চেয়েছে। এমনকি তার কবরটা পর্যন্ত আজকের সংসদ প্লাজায় সেটা পর্যন্ত উঠিয়ে আপনার বগুড়াতে পাঠাতে চেয়েছে। খেয়াল আছে কি? তাহলে তারা কি করবে? সেই জিনিসটা অনুধাবন করে প্রশাসনের মধ্যে এত বেশি ভীতি সঞ্চয় না করে, যারা রাইটপন্থী, যারা এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী, সে যে হোক, একটু আপনার মতো করে একেবারে চাটাচাটি বেশি পারে না, আপনাদেরকে খুব বেশি পারে না, আপনাদের মতো করে খুব বেশি চলতে পারে না, তারপরেও তারা প্রশাসনে আছে, দেশবাসীর কল্যাণে কাজ করছে, তাদেরকে রাখুন। অন্তত পক্ষে শেখ হাসিনার দোসর যদি কেউ থেকে থাকে তার থেকে সাবধান হন। আজকের এই প্রেসিডেন্টের পদত্যাগ আমাদের জন্য একটা ওয়ার্নিং হয়ে যাবে। যদি সত্যি সত্যি তার এই পদত্যাগ হয় এবং সে সত্য ঘটনা যদি লন্ডনের এই কথোপকথনের কারণেই হয়, তাহলে প্রমাণ হবে এতদিন পর্যন্ত আমরা যা বলেছি তাই সত্যই হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর মোজাফফরের সম্পর্কে বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। দীর্ঘ ৪৫ বছর ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে নাকের ডগায় ঘুরে বেরিয়েছেন তিনি, অথচ কেউ তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। ব্যবহার করেছেন বিশেষ কোড নেম জন্ডু, নিয়মিত যাতায়াত করেছেন বিদেশে। এবার জানা গেল মোজাফফর হোসেন জড়িত ছিলেন ২৪ জুলাইয়ে শেখ হাসিনার করা দমনপীড়নের সঙ্গেও। জিয়ার মৃত্যুর পর থেকে আত্মগোপনে চলে যাওয়া মেজর মোজাফফর কিভাবে আবার সক্রিয় হলেন জুলাইয়ের রাজপথে? স্বৈরাচার হাসিনার সঙ্গে বা তার কতদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? এই রুদ্ধশ্বাস প্রশ্নগুলোর উত্তরই আজ আপনাদের সামনে আবার প্রকাশ করতে যাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওটি দেখলে জানতে পারবেন কিভাবে যুগের পর যুগ জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে ফ্যাসিবাদী শক্তি। শুনতে অবাক লাগলেও সত্যি, ১৯৮১ সালের চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়া এবং ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উত্তাল রাজপথে হাজারো তরুণের রক্তে রঞ্জিত হওয়ার দুটি ঘটনায় একই সূত্রে গাথা, আর একই মাস্টারমাইন্ড দুটি ঘটনায় কলকাঠি নেড়েছে। আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং ডিবি পুলিশের ক্ষুরধারো তদন্তে এমন তথ্যই উঠে এসেছে। চট্টগ্রামের সার্কিট হাউসে একজন পথভ্রষ্ট সেনা কর্মকর্তার হাতে নির্মমভাবে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই হত্যাকাণ্ডের পর আদালত থেকে সাজা ঘোষণা করা হয় বেশ কয়েকজনের। তাদের মধ্যে অন্যতম প্রধান আসামি ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। বিচারের পর 4 দশকের বেশি সময় পার হয়ে গেছে, সরকার এসেছে, সরকার গিয়েছে, কিন্তু মোজাফফর হোসেন কোথায় ছিলেন? তিনি কি বিদেশে পালিয়ে গিয়েছিলেন নাকি অন্য কোনো দেশে নতুন পরিচয় নিয়ে বাস করছিলেন? মেজর মোজাফফর কোথাও পালিয়ে যাননি, বরং তিনি রূপ বদলেছিলেন। আন্তর্জাতিক ক্রাইম থ্রিলারের মতে তিনি নিজের পরিচয় গোপন করে ব্যবহার করতেন এক অদ্ভুত ছদ্মনাম জন্ডু। পশ্চিমা বিশ্বে জন্ডু শব্দটি ব্যবহার করা হয় অজ্ঞাত পরিচয় বা পরিচয়হীন ব্যক্তির ক্ষেত্রে। মোজাফফরও ঠিক একই নামের ঢাল বানিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সাজাপ্রাপ্ত শীর্ষ আসামি কিভাবে পাসপোর্ট ব্যবহার করে প্রকাশ্যে বিদেশে যাতায়াত করতেন? কিভাবে তিনি বছরের পর বছর ঢাকা, ব্যাংকক এবং ভারতের মধ্যে অবাধে ঘুরে বেড়ালেন? উত্তরটা খুবই স্পষ্ট। তার মাথার উপর ছিল বিশাল কোনো রাজনৈতিক ছত্রছায়া, এমন কোন অদৃশ্যের হাত যা তাকে রক্ষা করেছে, লালন পালন করেছে এবং সঠিক সময়ে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। এই রাজনৈতিক ছায়াটি আর কারো নয়, খোদ স্বৈরাচার হাসিনা আর আওয়ামী লীগের। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পেছনে হাসিনার স্বার্থ দিনের আলোর মতোই প্রমাণিত। তদন্তে দেখা যাচ্ছে জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে যারা, তাদেরকে হাসিনা শেল্টার দিয়েছে জামাই আদরে। এখানেই শেষ নয়, অনুসন্ধানে উঠে আসছে আরো এক গভীর আন্তর্জাতিক সমীকরণ। একজন দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি কিভাবে দশকের পর দশক ধরে কেবল একটি ছদ্মনাম ব্যবহার করে দক্ষিণ এশিয়ার একাধিক দেশের নিরাপত্তা বলয় ভেদ করে চলাচল করলেন। তদন্ত কর্মকর্তারা মনে করছেন মেজর মোজাফফরের এই দীর্ঘ আত্মগোপনে কেবল কোনো ব্যক্তিবিশেষ নিজস্ব চালাকি ছিল না, এটি ছিল আন্তর্জাতিক একটি ডিপ স্টেট নেটওয়ার্কের সুপরিকল্পিত ছক। ব্যাংকক এবং দিল্লির মতো জায়গায় তার এই নিয়মিত যাতায়াত প্রমাণ করে বাংলাদেশের সীমানার বাইরেও তার জন্য প্রস্তুত ছিল একাধিক সেফ হাউস। যখনই দেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা কিংবা কোনো জাতীয়তাবাদী শক্তিকে কোণঠাসা করার প্রয়োজন পড়েছে, তখনই এই ধরনের স্লিপার সেল বা শ্যাডো এজেন্টদের ঘুম ভাঙানো হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কি সত্যি এতদিন অন্ধ ছিল, নাকি সংস্থাগুলোর ভেতরে কিছু প্রভাবশালী মহলকে দিয়ে মোজাফফরের মতো অপরাধীদের ফাইল বন্দী করে রাখা হয়েছিল? আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তদন্তের মাধ্যমে একজন মোজাফফরের মুখোশী খুলছে না, বরং খুলে যাচ্ছে রাষ্ট্রযন্ত্রের ভেতরের সেই বিষাক্ত ক্ষত যা যুগের পর যুগ ধরে অপরাধীদের লালন করেছে। জন্ডু ছদ্মনামের পেছনে লুকিয়ে থাকা এই পুরো চক্রটি যখন উন্মোচিত হবে, তখন স্পষ্ট হয়ে যাবে বাংলাদেশের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে গিয়ে কিভাবে আইনের শাসন এবং সার্বভৌমত্বকে বারবার বিকিয়ে দেওয়া হয়েছিল। ফিরে যায় 2024 সালের জুলাই মাসে, বদলে গেল পরিস্থিতি। রাজপথে নেমে এলো লাখ লাখ ছাত্র জনতা। তৎকালীন ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে শুরু করলো মানবতা বিরোধী অপরাধ, ইতিহাসের অন্যতম নৃশংস দমনপীড়ন। এই জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত করতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উঠে এলো এক অবিশ্বাস্য সত্যি। মেজর মোজাফফর হোসেনকে জিয়া হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক দেখানো হচ্ছিল। সেই মোজাফফর নাকি আবার সক্রিয় হয়ে উঠেছিলেন 2024 সালেই। 24-এর জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন স্বৈরাচার হাসিনার শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, ঠিক তখনই রাজপথের ছাত্র জনতার আন্দোলন নস্যাৎ করতে এই দীর্ঘদিনের অভিজ্ঞ ক্যাডারের পরামর্শ এবং কৌশল ব্যবহার করা হয়েছিল। ডিজিটাল ফরেন্সিক এবং তদন্তকারী সংস্থার তথ্য মতে জন্ডু ছদ্মনামে গোপনে যোগাযোগ রাখছিল জুলাই মামলার অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে। চিন্তা করে দেখুন একবার, একজন ব্যক্তি যিনি 1981 সালে রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত, তিনি 2024 সালের জুলাই মাসে দেশের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ পরিচালনার সময় পেছন থেকে নির্দেশনা বা পরামর্শ দিচ্ছেন। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে। চিফ প্রসিকিউটর নিশ্চিত করেছেন বিগত 16 বছরের ফ্যাসিবাদী শাসনকালে সংগঠিত একাধিক মানবতা বিরোধী অপরাধের সঙ্গে এই মোজাফফরের সম্পর্ক পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন জাগে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একদলীয় শাসনের অধীনে কেন একজন পুরনো অপরাধীকে আবার ময়দানে নামানো হয়েছিল? আসলে মোজাফফর কেবল একজন সাধারণ কিলার ছিলেন না, তিনি ছিলেন এমন এক মাস্টারমাইন্ড ক্যাডারের অংশ যাদের কাজই ছিল রাজনৈতিক চক্রান্ত ঘটিয়ে একটি বিশেষ দলকে ক্ষমতায় আনা কিংবা তাদের ক্ষমতা টিকিয়ে রাখা। এবার আসুন মূল ষড়যন্ত্রের কেন্দ্রে নজর দেওয়া যাক। রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক ট্রাইব্যুনালের তদন্তকারীর বড় অংশ যে প্রশ্নটি নিয়ে কাজ করছেন তা শুনে চমকে উঠবেন যে কেউ। প্রশ্নটি হলো 1981 সালে জিয়াউর রহমানের প্রাণ কেড়ে নেওয়া এবং 2024 সালে ছাত্র জনতাকে পাখির মতো মেরে ফেলা, এই দুটি ঘটনার মাস্টারমাইন্ড কি তবে একই মানসিকতার একই মানুষ? আসুন সমীকরণগুলো মেলাই। প্রথমত 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান কারা হয়েছিল, কার রাজনৈতিক পথ মসৃণ হয়েছিল? ইতিহাস বলে জিয়ার মৃত্যুর পরে দেশে আবার এক বিশেষ রাজনৈতিক শক্তির পুনরুত্থান ঘটেছিল, যার প্রধান সুবিধাভোগী ছিলেন এই স্বৈরাচার হাসিনা। দ্বিতীয়ত, একজন সাজাপ্রাপ্ত আসামি কিভাবে হাসিনার 16 বছরের টানা শাসনামলে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার চোখের সামনে পাসপোর্ট। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।